সুপ্রিয় দর্শক, অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, কেউ কেউ মারা যাচ্ছেন এবং এর প্রভাব অর্থনীতিতে পড়বে। রাজনীতিবিদরা মোটামুটি ঘরের ভেতরেই আছেন, বাইরে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দেশে নেই। অর্থনীতি একটু মন্দাভাব আসতে পারে বলে পূর্বাভাস রয়েছে, কিন্তু এখন সাধারণ জীবনমান কেমন আছে? আপনারা কেমন আছেন? কেমন আছে দেশ? এটি আজ আমাদের আলোচনার বিষয়। গণতন্ত্রে কেমন চলছে দেশ? আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। আমার আমন্ত্রিত অতিথি 4 জন, এই মুহূর্তে 3 জন আমার সঙ্গে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আমার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন, আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন, এবং আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি সংযুক্ত হবেন বলে আমি আশা করছি। অতিথিদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলোচনা শুরু করতে চাই শামা ওবায়েদ আপনাকে দিয়ে। বিএনপির বেশ কিছু ওয়েবিনার আমরা দেখতে পেয়েছি যেখানে তারা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং নানা কথা বলেছেন, কিন্তু এর বাইরে বিএনপির তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। তাহলে কেমন আছে বিএনপি, কেমন আছে দেশের এই পরিস্থিতিতে কি করছে বিএনপি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, দেশ তো ভালো নেই, দেশের জনগণও ভালো নেই, আমরা কেউই ভালো নেই। আপনি যে প্রশ্ন করেছেন বিএনপি কি করছে, সেটার প্রশ্নের উত্তর যদি আমি দিতে চাই, সেটা বলতে হবে যে বিএনপি জনগণের দল হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে এই বছরের মার্চের শেষের থেকে, যখন এই করোনা ভাইরাস এর মতো একটি প্রাণঘাতী একটা ডিজিজ আমাদের দেশে দেখা দিল, তখন থেকে কিন্তু বিএনপি মাঠে আছে, কাজ করছে, ত্রাণ দিচ্ছে সারা বাংলাদেশে। আজকেও করোনা আমাদের যে কমিটি হয়েছে, একটা সেল করা হয়েছে সেন্ট্রালি, সেই সেল থেকে আজকে একটি ব্রিফিং করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমরা ইতিমধ্যেই 2 কোটির উপরে সাধারণ জনগণকে বিএনপি ত্রাণ দিয়েছে। আপনার এটা মনে রাখতে হবে, বিএনপি 12 বছর ধরে রাষ্ট্রের দায়িত্বে নেই, এবং বিএনপি যে ত্রাণটা দিচ্ছে সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায়, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা নিজস্ব উদ্যোগে ত্রাণটা দেওয়া হচ্ছে। এবং এটা আমার বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আমি আমার এলাকার কথা বলতে পারি, আমার এলাকা সহ সব এলাকায় কিন্তু যেভাবে পারছে ত্রাণ দিচ্ছে, জনগণের পাশে দাঁড়াচ্ছে। আপনি বলছেন যে বিএনপি ত্রাণ দিয়ে মানুষের পাশে আছে, কিন্তু আপনি দাবি করছেন যে দেশ ভালো নেই। কেন দেশ ভালো নেই সেটা তো অবভিয়াস, সেটা আমি আসছি। বিএনপি ওয়েবিনার করছে কেন, সেটা অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে তো আমরা কোনো রাজনৈতিক দলেরই সেরকম অ্যাক্টিভিটিস হওয়ার কথা না। আমরা এখন সবচেয়ে বড় রাজনীতি হচ্ছে রাজনৈতিক কর্মীদের জন্য মানুষের পাশে দাঁড়ানো, সেটা বিএনপি করছে তার নিজ জায়গা থেকে। সবচেয়ে বড় কথা, বিএনপি শুধু ওয়েবিনার না, বিএনপি বিভিন্ন সভা, সিম্পোজিয়াম, এখন পুরো পৃথিবীটাই তো ভার্চুয়াল জগতে চলে গেছে এই বর্তমান প্রেক্ষিতে। সেখানে আমরা যখন বলছি যে সারা বাংলাদেশকে, আমাদের নেতাকর্মীকে তারা যতটুকু নিরাপদে থাকতে পারে, আমরা যখন ত্রাণ দিচ্ছি, আমরা যখন এলাকায় যাচ্ছি, নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করছি। এবং আমরা অবশ্যই সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আপনার নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক যেন আমাদের নেতাকর্মীরা এবং সারা বাংলাদেশের যারা জনগণ আছে তারা যেন চলে, সেটাও কিন্তু আমরা সবাইকে বলার চেষ্টা করছি। বিএনপি কি করছে? বিএনপি এপ্রিলের 4 তারিখে সরকার প্রণোদনা ঘোষণা দেওয়ার আগে বিএনপি প্রণোদনা ঘোষণা করেছে। বিএনপি 84,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে, এবং বারবার তারপরে আরো 3 বার সরকারকে বলেছে যে সরকার কি কি ভুল করছে, সরকারকে দেখিয়ে দিয়েছে। বিরোধী দলের সমাবেদ একটা প্রশ্ন না করে পারছি না। সরকার যে প্রণোদনা ঘোষণা করেছে সেটি ব্যাংক খাত থেকে এনে ব্যাংকের মাধ্যমে দিচ্ছে এবং নির্দিষ্ট মানুষকে বা গ্রুপকে দিচ্ছে। বিএনপি কাদের জন্য এই প্রণোদনা ঘোষণা করেছে এবং এই টাকা তারা কোথা থেকে দিচ্ছে? না, আপনার বিরোধী দল তো আর প্রণোদনা দেওয়ার মতো অবস্থায় থাকে না। বিরোধী দল প্রপোজাল দিতে পারে। না, আপনি তো বললেন যে 84,000 কোটি টাকা বিএনপি প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং 84,000 কোটি টাকা প্রপোজালটা দিয়েছে সরকারের উদ্দেশ্যে। সরকার
এখন বিএনপি যে প্রপোজাল গুলো দিয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য, প্রবাসীদের জন্য, কৃষক শ্রমিকের জন্য, সেগুলো যদি সরকার শুনতো তাহলে কিন্তু সরকার অনেক ভালো অবস্থানে হয়তো থাকতে পারতো আমাদের জনগণকে সাহায্য করার স্বার্থে। আপনি নিজেই কিন্তু বলেছেন যে ব্যাংক সরকার যে প্রণোদনাগুলো দিয়েছে শুধু গার্মেন্টস এর প্রথম 5,000 কোটি টাকার প্রণোদনা ছাড়া এখনো কিন্তু একটা প্রণোদনাও ডিসপার্স হয় নাই, একটাও মানুষের জনগণের কাছে যায় নাই, এবং প্রত্যেকটি ব্যাংক নির্ভর প্রণোদনা। জি সমাবেত, আমি আপনার কাছে আলোচনায় আসছি এবং বারবারই আমি আপনার কাছে আলোচনায় আসবো। আমি একটু জনাব এস এম কামাল হোসেনের কাছে যেতে চাই। জনাব এস এম কামাল হোসেন, যখন দেশে প্রণোদনা ঘোষণা করতে হয় ব্যাপক জনগোষ্ঠীর জন্য এবং ত্রাণ নির্ভর হয়ে পড়ে রাজনৈতিক দলগুলো যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বলতে কর্মীদের পাশে দাঁড়ানো, যেটি শামা ওবায়দ বলছেন, তাহলে তো বলতে হয় দেশের অবস্থা ভালো নয়। কি বলবেন আপনি? আমি আপনার বলি, শুধু দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থাই ভালো না। সারা বিশ্বেই থমকে দাঁড়িয়েছে, বিশ্বের উন্নত দেশগুলো থমকে দাঁড়িয়েছে, বিশ্বের উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা থমকে দাঁড়িয়েছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। এই কথা বলার আগে আজ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছে করোনার আক্রান্তে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যে সমস্ত বাঙালি প্রবাসী বাঙালিরা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি কামনা করি, যারা অসুস্থ আছে তাদের রোগ মুক্ত কামনা করি। আপনি যেটা বলছেন, হ্যাঁ আমি দ্বিধাহীন চিত্তে বলি যে আপনার বিশ্বের নেতৃত্ব উন্নত দেশগুলো আজকে থমকে দাঁড়িয়েছে, বিশ্বের নেতৃত্ব কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, সেই দেশে যখন করোনার মতো মহামারী ব্যাধি আক্রমণ করেছে সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ আতঙ্কগ্রস্ত, থমকে দাঁড়িয়েছেন বাংলাদেশের অর্থনীতি, এবং বাংলাদেশের মানুষ মানসিকভাবে ভালো নাই, এই কথাগুলো আমি বলতে পারি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করছে? আমি আপনার বলি, আপনি জানেন উনি যেটা বললেন যে গার্মেন্টস শ্রমিকদের শুধু 5,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার 19টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং 1,03,117 কোটি টাকা, যেটা হচ্ছে 12.3 বিলিয়ন মার্কিন ডলার, জিডিপির 3.7%। এবং প্রথম কিন্তু গার্মেন্টস শ্রমিকদের প্রণোদনা ঘোষণা দেননি উনি। করোনায় রোগীদের পাশে দাঁড়ানোর জন্য, ডাক্তার নার্সদের উৎসাহ দেওয়ার জন্য প্রথম 100 কোটি টাকার সম্মাননা ঘোষণা করেছিলেন। পরবর্তীতে তাদের জীবন বীমা, সাধারণ বীমার জন্য 750 কোটি টাকা ঘোষণা করেছে, এটা আপনারা জানেন। এরপরে মানে আপনার উনি মানে মসজিদের, আমি বলতেছি মসজিদের মানে সাধারণ মানুষকে যাতে মানুষ না খেয়ে কষ্ট না পায়, এই কারণে কিন্তু 50 লক্ষ লোককে 10 টাকা দরে চাউল দেওয়া হতো, আরো 50 লক্ষ লোককে 10 টাকা দরে চাউল দেওয়ার জন্য কার্ড সিস্টেম করেছেন। আপনি জানেন 2,500 টাকা করে দেওয়ার জন্য 50 লক্ষ পরিবারকে উনি 2,000 দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনদের টাকা দিয়েছেন, 122 কোটি টাকার উপরে টাকা দিয়েছেন মসজিদ ইমাম মুয়াজ্জিনদের। আপনি কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য, শিক্ষকদের জন্য 1700 কোটি টাকা বরাদ্দ করেছেন। গ্রাম্য পুলিশ, একজন প্রধানমন্ত্রী কাদের কথা চিন্তা, গ্রাম্য পুলিশ যারা চৌকিদার দফাদার তাদের জন্য উনি 6.5 কোটি টাকা বরাদ্দ করেছেন। অর্থাৎ সাধারণ মানুষের কথা উনি। এবং আপনি জানেন যে সময় করোনা আক্রান্ত হয় সেই সময় বাংলাদেশের কৃষকরা খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তারা তাদের ফসল ঘরে নিতে পারবে কিনা। সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী 200 কোটি টাকা বরাদ্দ করেছিলেন এই কৃষকদের ফসল যাতে যন্ত্রপাতি ক্রয় করার জন্য। পাশাপাশি আপনি যেটা বলেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতারা কৃষকদের খেতে যে ধান কেটে দিয়েছেন, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতারা খেতে দিয়ে ধান কেটে দিয়েছেন, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষ, দুস্থ মানুষদের যাদের খাবার নেই তাদের ঘরে খাবার পৌঁছে দিয়েছেন, শাক সবজি পৌঁছে দিয়েছেন। এই পর্যন্ত প্রায় 1 কোটি পরিবারকে আওয়ামী লীগের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। আমি সত্যি বলছি না, মিথ্যা বলছি। আরেকটা কথা বলছেন,
একটা উদাহরণ আমি দিয়ে দিই, সাম্যবাদী একটি কথা বলছেন, 12 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাইরে ছিলেন, আমি একটা বাইরে আছেন, হ্যাঁ বাইরে ছিলেন, আমি বাইরে একটা আছেন এখন। 23 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল, 21 বছর, 23 বছর আমি 21 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে 23 বছর না 21 বছর 21 বছর 21 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় বাইরে থাকার পর 96 সালে 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর তখন বিরোধী দলের নেত্রী ছিল আজকের যিনি প্রধানমন্ত্রী। আপনারা সবাই জানেন 91 সালের 29 এপ্রিল ঘূর্ণিঝড় হয়েছিল, সেদিন উপকূলীয় এলাকায় 1 লক্ষ লোক মারা গিয়েছিলেন। জনাব এস এম কামাল হোসেন, কিছু মনে করবেন না, আমি আপনাকে একটা কথা বলি। বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বের রোল মডেল হয়েছে। ঘূর্ণিঝড় বলেন, বন্যা বলেন, এসব দুর্যোগ বাংলাদেশ খুব ভালো ব্যবস্থাপনা করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এখন এই পরিস্থিতিতে, করোনা মহামারীতে আওয়ামী লীগ কি করছে? আপনি বলছেন যে বিশ্ব নেতারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আপনারাও কি কিছুটা কিংকর্তব্য বিমূঢ়? না, আমি আপনার এই উদাহরণটা খালি টাইনে নিয়ে 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিচ্ছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিরোধী দলের নেত্রী হিসাবে সেই উপকূলীয় এলাকায় ছুটে গিয়েছিলেন, লাশ আর পশু একসাথে ছিল, মানুষের লাশ দাফন করার ব্যবস্থা করেছিল। আর সেদিন প্রধানমন্ত্রী সংসদ নেত্রী উনি হেলিকপ্টারে ঘুরে এসে দেখে বলেছিলেন সংসদে যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে দাঁড়ায়। আপনি যেটা বলছেন, আমরা হ্যাঁ কিংকর্তব্য বিমূঢ় হচ্ছে, কিন্তু আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। আমরা তো বলছি আমাদের এমপি, উপজেলার চেয়ারম্যান, কেন্দ্রীয়, এই যে মোহাম্মদ নাসিম জাতীয় নেতা মারা গিয়েছেন, আপনারা জানেন উনি অসুস্থ হওয়ার উনি এই অসুস্থ হওয়ার কয়েকদিন আগে উনি ওনার নির্বাচনী এলাকায়, উনি ওনার জেলা সিরাজগঞ্জে গিয়ে অসুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তার সাক্ষী হচ্ছেন বাংলাদেশের মিডিয়া। বিএনপি কত লোকের সাহায্য দিয়েছেন, কি দিয়েছেন, এর সাক্ষী বাংলাদেশের। আমি আপনার কাছে জনাব জি এস এম কামাল হোসেন, আমি আপনার কাছে আবারও বারবার আসবো। আমি একটু জনাব অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের কাছে যেতে চাই। প্রফেসর হাফিজুর রহমান কার্জন, দুই রাজনৈতিক দলের দুজন সাংগঠনিক সম্পাদক, তারা দুজনই বলছেন যে দেশ ভালো নেই, কিন্তু তাদের রাজনৈতিক দল মানুষের পাশে আছে। আপনি কি দেখছেন? আপনার কি বিশ্লেষণ? হ্যাঁ, ধন্যবাদ। আমার যেটা মনে হয় যে আসলে করোনা পরিস্থিতি যেটা হয়েছে সেটাতে আপনি রাজনৈতিক বাকবিতণ্ডা করার চেয়ে যেটা বেশি দরকার ছিল সেটা হচ্ছে আমাদের ঐক্য, ইউনিটি অফ দ্য পলিটিক্যাল পার্টিস। আপনি সারা বিশ্বে দেখবেন যে এই যে সম্প্রতি ভারতে আপনার চীন এবং ভারত যে আপনার সীমান্ত নিয়ে যে উত্তেজনা চলছে, সেখানে আমরা দেখলাম যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সব রাজনৈতিক দল নিয়ে মিটিং করেছে। সুতরাং এরকম করোনার মতো পরিস্থিতি, যেটা 100 বছরে বলা হচ্ছে যে এরকম পরিস্থিতির মুখোমুখি বিশ্ব হয়নি, সারা বিশ্ব হয়নি, অনেক দেশ হয়নি। এবং সেখানে দেখবেন যে বিভিন্ন দেশে সব রাজনৈতিক দল তাদের নানা রকম এজেন্ডা থাকতে পারে, না তাদের মতভিন্নতা থাকতে পারে, যে বিএনপির এডুকেশন পলিসি একরকম, আওয়ামী লীগের একরকম, কিংবা তাদের এনার্জি পলিসি একরকম, ম্যারিটাইম পলিসি একরকম, কিংবা তাদের ম্যাক্রো ইকোনমি কিভাবে চালাবেন সেটা একরকম। কিন্তু যখন দেশ জাতির একটা বিপদের সময়, তখন কিন্তু আমরা দেখি বিভিন্ন দেশে যে আপনার সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে তারা কিভাবে জনগণের কল্যাণ করা যায়, কিভাবে সামষ্টিক যে কল্যাণ সেটাকে নিশ্চিত করা যায় সেটা করে। কিন্তু আনফরচুনেটলি আমরা এখানে দীর্ঘদিন ধরে যেটা দেখছি না, কারণ আমাদের এখানে হয়নি সেটাও বলবো না, কারণ আপনি এরশাদ বিরোধী যে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ তারা একসাথে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আবার বাবরি মসজিদ নিয়ে একটা দাঙ্গা সংগঠিত করার চেষ্টা ছিল, সেটা কিন্তু বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে সেটাকে মোকাবেলা করেছে। এরকম বেশ কিছু বিষয় কিন্তু আমরা চাই যে আপনার জাতীয় ঐক্যটা যেন দৃশ্যমান হয়, যেটা আপনার পার্শ্ববর্তী ভারতে আপনি প্রায় দেখতে পাবেন, আর উন্নত দেশে তো অবশ্যই। এখন আপনি যে করোনার আলোচনাটা করছেন, আমার কাছে মনে হয় যে সরকারি আসলে যেই থাক, করোনা পরিস্থিতিটা এত বেশি কি বলবো, এতটাই জটিল, এতটাই গভীর এবং এতটাই মাল্টিফেসিটেড, এইটার মাত্রা শুধুমাত্র একটা জায়গাতে এটা সীমাবদ্ধ না, শুধু স্বাস্থ্য সেক্টরে আপনাকে একই সাথে অনেকগুলো সেক্টরে কাজ করতে হচ্ছে। আপনাকে ত্রাণ দিতে হচ্ছে, আপনাকে লকডাউন কার্যকর করতে হচ্ছে, আপনাকে হাসপাতালগুলো করতে হচ্ছে। সুতরাং এটা এটা হচ্ছে পুরো সরকারের একটা ফাইট। সুতরাং সেটা শুধুমাত্র যে সরকার, কোন দলের সরকার সেটা,
এটা খুবই কঠিন কঠিন একটা বিষয়। এবং বর্তমান সরকারের তরফে একদিকে যেমন আপনার করোনা পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করার বিষয়টি দেখতে হয়, একই সাথে গরিব মানুষের যে জীবিকা সেটা দেখতে হয়, তারপরে যে সমস্ত প্রতিষ্ঠান প্রণোদনা দরকার প্রাইভেট সেক্টরের তাদের সেটা দেখতে হয়। সুতরাং সরকারের যে বিষয়টা সেটা, বিএনপিও অনেকদিন ক্ষমতায় ছিলেন, তারা সেটা বুঝবেন যে এটা আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানে পলিটিক্স, তো এটা বলাই হয় গভর্নমেন্ট এন্ড পলিটিক্সে ইউ হ্যাভ টু মেক এ ডেলিকেট ব্যালেন্স বিটুইন দি ইন্টারেস্ট অফ ডিফারেন্ট গ্রুপস। একটা দেশের ভিতরে অনেকগুলো প্রফেশনাল গ্রুপ এগুলো থাকে, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকারের অনেক বিষয়ে তৎপরতা সক্রিয়তা সত্ত্বেও কিছু কিছু বিষয়ে আমি ঠিক মানে আমি এটার কোনো উত্তর পাই না। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি নিজে বিভ্রান্ত হয়ে যাই। যেমন ধরেন যে গত ঈদ উল ফিতরের আগে আপনার দোকানপাট খুলে দেওয়া এবং মসজিদ খুলে দেওয়া, এবং তখন কিন্তু মসজিদ আপনার সৌদি আরবে কিন্তু কারফিউ চলছে, মসজিদ টসজিদ সব বন্ধ, এবং আমরা ঈদ সেটা করব কি করব না, কিভাবে করব, এবং সেখানে দেখা গেল যে যেদিন সিদ্ধান্ত নেওয়া হলো সরকারিভাবে, আমরা আপনার সরকারি প্রফেসর হাফিজুর রহমান কার্জন, আমরা এই আলোচনাটা বিস্তারিত এই আলোচনায় আসব, কিন্তু আপনি যে প্রসঙ্গ তুললেন যে এই পরিস্থিতিতে আমাদের দেশে রাজনৈতিক ঐক্য নেই, এই প্রসঙ্গ নিয়ে আমি একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপির বক্তব্য শুনতে চাই। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি। প্রফেসর হাফিজুর রহমান কার্জন বলছেন যে করোনা ভাইরাসের মতো এই মহামারীতেও তিনি বিএনপি এবং আওয়ামী লীগকে বাংলাদেশে বা রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশে বসে দেশের মানুষের জন্য একটি সিদ্ধান্ত নিতে দেখেননি, যেটি তিনি বিশ্বের অন্যান্য দেশে দেখেছেন। কেন জনাব পাটোয়ারি? অবশ্যই আমাদের হাফিজুর রহমান কার্জন ভাই একদম যথার্থই বলেছেন, এই ধরনের কোনো ঐক্যমত নাই, এটার জন্য সব দলই দায়ী। এটা তো আওয়ামী লীগ ঐক্যমতের জন্য কাউকে ডাক দেয়নি, কাউকে আলোচনায় ডাকেনি বা কাউকে ইনভাইট করেনি। ইনভাইট করলে কি হতো সেটা পরের কথা, তো প্রথমেই কিন্তু এই সুযোগটাই নেওয়া হয়নি। এবং ক্যাটাগরিক্যালি আমি সন্দীপ পান্ডে, ভারতের কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান এবং আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি অনেক আর্টিকেল লেখেন, উনি খুব চমৎকার বলেছে, দিস ইজ নট এ টাইম ফর কম্পিটিশন, দিস ইজ এ টাইম ফর নট ফর সলিডারিটি। এটা আমাদের এখন কোলাবোরেটিভ এফোর্ট নিতে হবে, এবং আমাদের এখন ইউনিফিকেশন ছাড়া, একত্রিত এফোর্ট ছাড়া এটার যে ইকোনমিক ইম্প্যাক্ট, এটার যে হেলথ ইম্প্যাক্ট, এটা আমরা কোনোভাবেই কমব্যাট করতে পারবো না, আমাদের মতো দরিদ্র দেশের পক্ষে ইম্পসিবল। এটার যে এডুকেশন ইম্প্যাক্ট আছে, লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্ট তাদের এডুকেশন লাইফটা ডিস্টার্ব হচ্ছে, এটার ফলে নেক্সট ইয়ারে যেটা হবে এটা অবিশ্বাস্য। তো আমি যেটা ফিল করি যে ইট ইজ আ হাই টাইম মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, উনি বঙ্গবন্ধু কন্যা, উনি এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যারা দেশ স্বাধীন করেছে, ভাষা আন্দোলন করেছে, প্রতিটি আন্দোলনে আওয়ামী লীগ ছিল, এটা অস্বীকার করা যাবে না। উনি পরপর 3 বার ক্ষমতায় আসছেন ইনেরো, এটা বাংলাদেশের জন্য একটা রেকর্ড, পৃথিবীর অনেক দেশের জন্য একটা রেকর্ড। উনি একটা ঐক্যমত সৃষ্টি করতে পারেন, উনি চাইলে এটা উদ্যোগ নিতে পারেন। মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়াটা এটার একটা সূত্রপাত বলে আমার মনে হয়েছিল, বাট পরবর্তীতে আমরা দেখলাম যে জিনিসটা আসলে ওখানেই থেমে গেল। এবং বিএনপির পক্ষ থেকেও আমি বলবো এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্পষ্ট ধন্যবাদ জানানো উচিত ছিল। এটা ঠিক সরকারের হেলথ ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা ঠিক সরকার সঠিক চিকিৎসা সেবা দিতে পারছে না, এটা ঠিক সরকার ত্রাণ দিয়েছে একবার কিন্তু আরেকবার দিতে পারছে না, এবং সামনেও বারবার পুনঃপৌনিক ত্রাণ দিতে পারবে এটা কোনোভাবে আমরা মনে করি না। এবং ত্রাণ দিতে পারছে না বলেই লকডাউন করতে পারছে না, মানুষের হাতে টাকা দিতে পারছে না, কিন্তু বাজেটে দেখা যাচ্ছে আবার অন্যান্য অনেক খাতে খরচ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত বিষয়ে অবশ্যই আমি শেষ করে দিচ্ছি, একটা ডিসকাশন এবং শোনা, সরকারের শোনার অভ্যাসটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অনেক বেশি সরকারের শোনার অভ্যাস করা উচিত। জি, আমি একটু জনাব শামা ওবায়েদ, রাজনৈতিক দলগুলোর ভেতরে কোনো রকম ঐক্যমত দেখেননি প্রফেসর হাফিজুর রহমান কার্জন? জি না, উনি যথার্থ বলেছেন বাংলাদেশের তো একেবারেই ঐক্যমত নাই, ঐতিহাসিক ভাবে বাংলাদেশের পলিটিক্যাল কালচারেও আনফরচুনেটলি ঐক্যমতের কোনো ইতিহাস নাই। শুধু এরশাদকালীন এই যে যখন শামীম সাহেবরা যখন ওই যে ওনাদের বিরুদ্ধে যখন আমরা মাঠে ছিলাম, তখন আমরা আমাদের আওয়ামী লীগ বিএনপির ঐক্য ছিল, এছাড়া
তার মধ্যেও কিন্তু ওনারা কিন্তু মাঝখান দিয়ে ঐক্য ভঙ্গ করে এরশাদ সাহেবের সাথে ইলেকশনে চলে গিয়েছিলেন। এটা ইতিহাস জানে, আপনারাও জানেন। সেই কথা আমি বলছি না, আমি আজকের বাস্তবতায়, আমি আওয়ামী লীগের নেতাদের মতো 30 বছর আগের কথা টেনে লাভ নাই। এখনকার যে ক্রাইসিস, সেই ক্রাইসিস যদি মোকাবেলা করতে হয়, বিএনপি থেকে ইতিমধ্যে বলা হয়েছে, বারবার বলা হয়েছে, আপনারা শুধু রাজনৈতিক দল নয়, সকল রাজনৈতিক দল মত, সকল সেক্টরের বিশেষজ্ঞ, প্রশাসন, আর্মি, আপনার ডাক্তার, সবাইকে নিয়ে আপনারা এনজিও, সবাইকে নিয়ে আপনারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, একটা জাতীয় ঐক্য তৈরি করেন, একটা টাস্ক ফোর্স তৈরি করেন, যেখান থেকে সবার বুদ্ধি পরামর্শ নিয়ে এই ক্রাইসিসটা মোকাবেলা করা যাবে। সরকার কিন্তু সেটাতে কর্ণপাত একেবারেই করে নাই, করছে না, এবং করবে বলেও আমার মনে হয় না। আপনি যে বললেন যে বিএনপির কথা আপনি বলেছেন, দেখেন আচ্ছা শামা ওবায়েদ, আওয়ামী লীগ তো আপনাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আপনারা কি এই পরিস্থিতিতে এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মনোভাব থেকে সরে আসতে পারবেন? বিএনপি পারবে? দেখেন, বাংলাদেশের মানুষের জীবনের চেয়ে বাংলাদেশের যেই ক্রাইসিসটা এখন হচ্ছে, শুধু মানুষের জীবন যাচ্ছে তাই না, আমাদের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। ইকোনমি, এডুকেশন, শামীম সাহেব অলরেডি বলেছে, অনিশ্চিত। সেই ক্ষেত্রে যদি আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, অবশ্যই হোলি আর্টিজানের ঘটনা যেদিন ঘটে, এতগুলো লোককে নির্মমভাবে হত্যা করা হয়, তার পরের দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার ঘোষণা দিয়ে বলেছিল যে বিএনপি সরকারে যাওয়ার জন্য রাজনীতি করে না, ক্ষমতার জন্য রাজনীতি করে না। আজকে দেশের একটা ক্রাইসিস, এই ক্রাইসিসে আমরা সরকারের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই, আমরা তার সরকারের সাথে কাজ করব। তারপরেও কিন্তু আওয়ামী লীগ, এখনকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলে কিন্তু ওই বক্তব্যটাকে তখন একটা বিরতি আমাকে নিতে হচ্ছে। আমি বিরতি থেকে ফিরে এসে বরং জনাব এস এম কামাল হোসেনের কাছে যাই। অনেক প্রসঙ্গ জমা হয়ে গেল। জনাব কামাল হোসেন, বিরতির পর আপনার কাছে আসবো। সুপ্রিয় দর্শক, ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব এস এম কামাল হোসেন, তাহলে জনাব প্রফেসর হাফিজুর রহমান কার্জন বলছেন যে রাজনৈতিক ঐক্য তিনি দেখতে পাচ্ছেন না এই মহামারীর কালেও। আপনার কি মত? অনেকে অনেক কিছু বললেন। ধন্যবাদ। সময়বাদ একটি কথা বলেছেন যে আওয়ামী লীগ ঐক্য অতীতে কখনই করেনি, ভূতের মুখে নাম। আওয়ামী লীগের সভানেত্রী, আজকের প্রধানমন্ত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তির প্রতীক, জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন 2014 সালের নির্বাচনের আগেও বেগম খালেদা জিয়ারে ফোন করেছিলেন। কি আচরণ করেছিলেন? আমি আসলে করোনা নিয়ে আলোচনা করতেছি, এই কাহিনীতে যেতে চেয়েছিলাম না, অতীত নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। ঐক্য দরকার, জনগণের ঐক্য দরকার। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণের ঐক্য আছে, এবং জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে উনি দিন রাত পরিশ্রম করে কথাল ফুলঝুলি দিয়ে না, বা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি কারো অনেকে সমালোচনা করেন, সেই দিকে না তাকিয়ে বাংলাদেশের মানুষকে এই মহামারী থেকে কিভাবে রক্ষা করা যায়, এবং পাশাপাশি যারা আজকে অসহায় অবস্থায় আছে তাদের কিভাবে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা ঠিক রাখা যায়, এই লড়াইয়ে জননেত্রী শেখ হাসিনা নেমেছেন। আপনি রাজনৈতিক ঐক্যের কথা বলেন, খুব ভালো কথা, জনপ্রিয় স্লোগান। রাজনৈতিক দলগুলো আগে মাঠে নামো। রাজনৈতিক দলগুলো যেখানে মাঠে না নেমে ঘরে বসে মানুষে খালি সমালোচনা করে। আজকে আমি আপনারা বলি যে সরকারি, আপনারা মিডিয়া ভালো জানেন কোন দল কোথায় মানুষের পাশে নেমেছেন, কোন দল কোথায় কোন মানুষকে কতটুকু খাবার দিয়েছেন। আপনি মিডিয়া খোঁজ নিয়ে দেখেন কে সত্য কথা বলছে। আজকে আমি শুধু বলতে চাই যে ত্রাণ আজ পর্যন্ত বরাদ্দ হয়েছে আপনার 2,11,17,000 মেট্রিক টন সরকারি বরাদ্দ, এবং শিশু খাদ্য বরাদ্দ হয়েছে 122,97,22,000 টাকা।
এবং আমি আগেও বলেছি যে আওয়ামী লীগ অব্যাহত ত্রাণ দিয়ে যাচ্ছেন, যারা সংসদ সদস্য তারা ত্রাণ দিয়ে যাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে উনি, আপনি যেটা বলেন যে কমিটি, হ্যাঁ একটা কমিটি, বিশেষজ্ঞ কমিটি হয়েছে এবং তারা করছে। স্বাস্থ্য খাত ভেঙে পড়েছেন যারা বলেন স্বাস্থ্য খাত, করোনা রোগটা এটা কেউ বলতে পারেন এটা কে, এটা গোটা বিশ্বই থমকে দাঁড়িয়েছে। জাতিসংঘের মহাসচিব যেখানে বলছেন যে এই করোনা মহামারীর কারণে আগামী দিনে যে অর্থনৈতিক ধাক্কা আসবে, যে দুর্ভিক্ষ দেখা যাবে 50 বছরে তা দেখা যায়নি। এটাকেও মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই লক্ষ্যকে সামনে রেখে এই করোনা মহামারীর ভিতরও বাজেট অনেকে ঘোষণা করতে পারে না, কিন্তু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী বছরের বাজেটও ঘোষণা করা আছে। সংসদ সদস্য আছে, ইনি ভালো করে জানেন। আমরা মনে করি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সার্বিক তত্ত্বাবধানে আজকে এই মহামারী থেকে বাঁচার জন্য, মানুষকে রক্ষা করার জন্য উনি কাজ করছেন। আপনি বললেন স্বাস্থ্য খাত ভেঙে পড়ছে, স্বাস্থ্য খাত ভেঙে পড়ছে কোথায়? হ্যাঁ, করোনার কারণে মানুষ থমকে দাঁড়িয়েছেন, স্বাস্থ্য ব্যবস্থা বিশৃঙ্খলা দেখা গিয়েছে, এটা আমি অস্বীকার করি না। কিন্তু এই স্বাস্থ্যসেবা তো জননেত্রী শেখ হাসিনা, যারা বড় কথা বলে তারা এই দেশে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিতে চায়নি, কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। একমাত্র জননেত্রী শেখ হাসিনাই যিনি আজকে বাংলাদেশের গ্রামে কমিউনিটি ক্লিনিক পৌঁছে দিয়েছে, 18,000 কমিউনিটি ক্লিনিক। করোনার কারণে যেটা, যার কোনো প্রতিষেধক নাই, তারপরও যেখানে যখন শুরু হয়েছিল টেস্ট সেদিন ছিল 1টি ল্যাব, আজ কিন্তু 62টি ল্যাব। জি, জনাব এস এম কামাল 111 হোসেন, জনের পরীক্ষা করেছিল, আজকে কিন্তু 2000 লোকের পরীক্ষা করা হয়। আমি বলি না, আর কেউ বলবে। আমি বলি যে স্বাস্থ্য খাতে, আমি আপনার কাছে এক সেকেন্ড বলে নি, এক সেকেন্ড আপনি শেষ করেন। স্বাস্থ্য খাতে যে অনিয়ম হচ্ছে না, আমি এটা বলি না। স্বাস্থ্য খাতে করোনার কারণে থমকে দাঁড়িয়েছে, এটা আমি অস্বীকার করি না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ব্যর্থতা সেটা আমি অস্বীকার করি না, কিন্তু সরকার আন্তরিকভাবে জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে এই মহামারী থেকে মানুষ, আপনার কাছে আমি আসবো। শামা ওবায়েদ, জনাব এস এম কামাল হোসেন বলছেন যে রাজনৈতিক দলের অনেকেই এখন মানুষের পাশে না থেকে ঘরে বসে সমালোচনা করছে। উনি কি বললো না বললো কিছু যায় আসে না, জনগণ জানে বিএনপি জনগণের পাশে আছে। আর উনি উন্নয়ন যে বলে, উনারা কিসের উন্নয়ন করেছে? আইসিইউর অভাবে, অক্সিজেনের অভাবে, ভেন্টিলেটরের অভাবে জনগণ মারা যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ আছে। যারা পিতা হারাচ্ছে, মাতা হারাচ্ছে, পরিবারের সদস্য হারাচ্ছে বিনা চিকিৎসায়, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তাদের ঐক্য আছে কি নাই। আজকে গত 12 বছরের স্বাস্থ্য খাত, করোনার পূর্বে স্বাস্থ্য খাত একেবারে ধ্বংসের তারপরায় ছিল। করোনার কারণে আজকে সেটা উন্মোচিত হয়েছে। শুধু আজকে স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি যে হয়েছে, এর আগে ওনাদের স্বাস্থ্যমন্ত্রী ছিল খন্দকার মোশাররফ সাহেব, তিনিও কিন্তু স্বাস্থ্যখাতে দুর্নীতির কারণে অভিযুক্ত হয়েছিল। তারপরে আপনি এমপিদের, ওনারা কিন্তু কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল মানুষের ত্রাণ দিচ্ছে সরকারি ভাবে। সরকারি ত্রাণ কিন্তু এমপিরা দেয় না, সরকার দেয়। ওই যে এমপি সাহেব বসা আছে, জিজ্ঞেস দেখে এমপি সাহেব বলুক যে সে ত্রাণ দেয় কিনা সরকারি ত্রাণ। শামা ওবায়েদ, কারিগরি ত্রুটির কারণে শামা ওবায়েদকে শুনতে পাচ্ছি না আমরা, তাই তো? আচ্ছা, সরকারি ত্রাণ কিন্তু এমপিরা দেয় না। জি, আমরা আপনার কাছে আসবো জনাব এস এম কামাল হোসেন, একটু পরে আপনার কাছে আবার আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জি, রাজনৈতিক বলছিলাম যেটা আমাদের ভাইও বললেন যে আসলে ত্রাণের স্কিমের মধ্যে এমপিদের কোনো ভূমিকা আসলে কার্যত আইনের মধ্যে রাখা হয়নি। অনেক এমপি ব্যক্তিগত অর্থে প্রচুর ত্রাণ দিয়েছেন। আমাদের জাতীয় বডি লিয়াকত হোসেন, না, এমপিদের ক্ষমতা তো কাগজে পত্রে একরকম, বাস্তবে অন্যরকম, তাই না? এমপিদের যে ক্ষমতা, এমপিদের যা যা কাজ তারা করেন, সেগুলো কি আর কাগজ মেনে হয়? জি, তার কাছে আমরা জনাব শামীম হায়দার পাটোয়ারি কেউ পাচ্ছি না, পাচ্ছি কি? জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, বলুন। জি, বলুন। জি। আচ্ছা, এমপিদের যে ক্ষমতা কাগজে কলমে, আইনে একরকম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি, তাই নয় কি? জি, এটা আপনি যেটা বলেছেন এটা আমি অস্বীকার করবো না, কিন্তু এই ব্যাপারটা রিভার্স হচ্ছে। এখন রিভার্সে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই আমলাদের ক্ষমতা এমপিদের থেকে বেশি হচ্ছে, কার্যত এবং অকার্যত। এবং আফম রুহুল হক সাহেব, যিনি আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং সরকারের একজন অত্যন্ত
প্রভাবশালী মাননীয় এমপি এবং আমাদের সব। আপনি কি বলছেন যে এখন সিদ্ধান্ত নিচ্ছে বিউরোক্রেসি, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত এখন কি নেওয়া হচ্ছে না দেশে? তাহলে এটা আমি বলছি না, এটা রুল হক সাহেব তার একটা সাক্ষাৎকার 3 দিন আগে বলেছেন যে উনি ডাক্তার হিসাবে এবং এমপি হিসাবে প্রায় 4 মাস আগে যে সাজেশন গুলো দিয়েছিলেন একটাও শোনা হয়নি। দেশ চালাচ্ছে আমলারা, ডাক্তার, মেডিকেল এক্সপার্ট এবং রাজনীতিবিদের মন্তব্যকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। না, আমি আপনার কাছে আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে এখন দেশে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যেসব সিদ্ধান্তের ভিত্তিতে দেশ চলছে, সেসব সিদ্ধান্ত কি আমলাতন্ত্র থেকে আসছে নাকি এসব রাজনৈতিক সিদ্ধান্ত? ওই সিদ্ধান্তের জায়গাটার পার্ট আমি না, আমি একজন বিরোধী দলের এমপি। এটা সরকারি দলের এমপি ভালো বলতে পারবে। আমি যদি একটু শেষ করে দিচ্ছি, কিন্তু আসলে রাজনীতিবিদের অংশগ্রহণের সুযোগটা তো লিমিট হয়ে গেছে, কারণ সংসদ গত 4 মাসে হয়েছে মাত্র 7 দিন। এখানে আমরা ভার্চুয়াল সংসদ চালাতে পারতাম, পার্লামেন্টারি কমিটির মিটিং হয়েছে। হ্যাঁ, আমরা কানাডার মতো দেশকে আমরা ভার্চুয়াল সংসদ করতে দেখেছি, বিশ্বের বিভিন্ন দেশে এখন আমরা দেখছি করেছে এবং ইন্ডিয়াতেও ভয়েস রেস হচ্ছে। তো ভার্চুয়াল সংসদ থাকলে আমরা সংসদে কথা বললে তখন আমরা যদি বলতে পারতাম তাহলে অবশ্যই সেখান থেকে অনেক কিছু নোট ডাউন করা হতো। আমাদের তো বলার সুযোগটাই আমাদের বন্ধ হয়ে গেছে। যে জনাব প্রফেসর হাফিজুর রহমান কার্জন, যে প্রসঙ্গ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তুললেন, যে রাজনৈতিক সিদ্ধান্ত এবং আমলাতান্ত্রিক সিদ্ধান্ত, আপনার কি পর্যবেক্ষণ? না, বিষয়টা হয়েছে যে আপনার মানে যে আলোচনায় আমরা ছিলাম এবং করোনার পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্য দরকার ছিল, সব শ্রেণী পেশার সবাইকে নিয়ে আপনার পরিস্থিতি মোকাবেলা করার দরকার ছিল এবং সরকার অনেক ক্ষেত্রেই ভালো কাজ করছে, চেষ্টা করছে, সেটাকে অস্বীকার করছি না। কিন্তু কিছু কিছু বিষয়ে একজন সচেতন নাগরিক হিসেবে আমি কিন্তু কোনো নিজেও বিভ্রান্ত। যেমন ধরেন, আমি যে কথাটা আমার আগে যখন কথা বলছিলাম সেই সময় আমি পুরো বলতে পারি, গত ঈদ উল ফিতরের আগে যেদিন আপনার মার্কেট, দোকানপাট খুলে দেওয়ার সিদ্ধান্ত এবং মসজিদ, তখন কিন্তু সৌদি আরবে কারফিউ চলছে, মসজিদগুলো বন্ধ। সুতরাং আমাদের এখানে তারাবির নামাজ, মসজিদ খুলে দেওয়া হবে কিনা, ওই দিন আমি দেখলাম যে একটা প্রজ্ঞাপন জারি করে দোকানপাট এবং মসজিদ খুলে দেওয়া হলো। এবং একই দিন আপনার 17 সদস্যের যে বিশেষজ্ঞ কমিটি করেছে অধ্যাপক শহীদুল্লাহ, যিনি সভাপতি, এবং ওইটার সাথে মির্জাদি, সাবরিনা, ফ্লোরা, হ্যাঁ, ওনারা স্বাক্ষরিত একটা আপনার পত্রিকাতে আসলো। ওনারা বলছেন যে এই যে আপনারা দোকানপাট খুলে দিচ্ছেন, মসজিদ খুলে দিচ্ছেন, এতে করে সংক্রমণটা বাড়বে। এবং আমরা দেখলাম 1 মাস পরে তাই হলো। তাহলে পরে আপনার এই বিশেষজ্ঞ কমিটি কিন্তু সরকার করেছে। জি, আর হাতে একদম সময় নেই। জি, আপনার 20 সেকেন্ডে শেষ করতে হবে। জি, জেলায় আপনি জি, আমি জনাব এস এম কামাল হোসেন, আপনার জন্য 30 সেকেন্ড, শেষ অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনার যেটা বলি, দেখেন এই যে এমপিদের, আমলাদের উপর দায়িত্ব, এমপিদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিজে উদ্যোগে যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে। আর আমলাদের যেহেতু সচিবদের দায়িত্ব দিয়েছে, ডিসিদের দায়িত্ব হয়েছে যাতে সব দল তাদের কাছে যে অসহায় মানুষের নাম দিতে পারে। এখানে যদি এমপির দায়িত্ব দেওয়া হতো তাহলে বলা হয়তো যে আওয়ামী লীগের এমপিদের খালি আওয়ামী লীগের লোকজনের ত্রাণ দিচ্ছে, জাতীয় পার্টি বিএনপি অন্য কাউকে ত্রাণ দিচ্ছে না, এই দোষটা হতো। এই দোষ এড়ানোর জন্য, সার্বজনীন করার জন্য প্রশাসনের লোক দিয়ে সেদিন ত্রাণ দেওয়া হচ্ছে। আমি জনগণকে আহ্বান করব যে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন জননেত্রী শেখ হাসিনা। আমাদের হাতে আর সময় নেই। আমি সবাইকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর একটু হাতে সময় থাকলে প্রত্যেকের কাছ থেকে আরও বেশ কিছু কথা শোনা যেত। সুপ্রিয় দর্শক, দেশে এখন যেই করোনা ভাইরাস মহামারী চলছে তা প্রতিরোধ করার জন্য ব্যক্তিগতভাবেও আপনারা কিছু দায়িত্ব বা আমরা কিছু দায়িত্ব পালন করব। সেটি হলো শারীরিক দূরত্ব বজায় রাখা, স্বাস্থ্যবিধি মেনে চলা, মানে মাস্ক পরা, এই বিষয়গুলো। আপনারা সবাই ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।